বিগত বছরের খুলনা বিশ্ববিদ্যালয়ের নেয়া স্বতন্ত্র যতগুলো পরীক্ষা আছে অর্থাৎ তারা আলাদাভাবে যত অ্যাডমিশন টেস্ট নিয়েছে সেগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাইলে দেখতে পাবো প্রশ্নের মান বেশ কঠিন হয় বা প্রশ্নে তারা আসলে একটু আলাদা টাইপের করে যেগুলো অ্যাডমিশন টেস্ট স্টুডেন্টের জন্য উইক পয়েন্ট হিসেবে থাকে ওই জায়গাগুলো থেকে তারা বেশি প্রশ্ন করে। যেমন ধরো তোমার লিটারেচার, তারপরে বাংলা সাহিত্য, তারপরে ব্যাকরণিক যে বিষয়গুলো আছে এই টাইপের বিষয় এবং ইংরেজির মধ্যে ভোকাবুলারি বেসড প্রশ্ন বেশি করা হয়। তো এই সব ওভারঅল বিষয় নিয়ে আমরা যদি প্রশ্নগুলোকে দেখি তাইলে প্রশ্নগুলোকে বেশ কঠিন মনে হবে একজন অ্যাডমিশন টেস্ট স্টুডেন্টের কাছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স না হওয়ার পিছনে যে শুধুমাত্র এই একটা প্রশ্ন কঠিন এই ফ্যাক্টটাই দায়ী বিষয়টা এমন না। তো চান্স না হওয়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। ঠিক তেমনি তুমি যদি ঠিকভাবে প্রিপারেশন নাও তাইলে তোমার চান্স পাওয়ার জন্য এই ফ্যাক্টরগুলো আসলে কিছুই না। তো আজকে আমরা সবগুলো বিষয় নিয়েই কথাবার্তা বলবো। ভিডিওটা একটু বড় হবে। আমি আসলে অনেক দিন ধরে তোমাদের ভিডিও দিতে পারি নাই, কারণ আমি নিজে ফাইনাল পরীক্ষা দিচ্ছি। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। তো এই কারণে আসলে আমি তোমাদের ভিডিও দিতে পারি নাই। তো চেষ্টা করব, আমার যেহেতু পরীক্ষা চলছে আমি রেগুলার নিয়মিত ভিডিও দিতে পারবো না, এই জন্য তোমাদের আজকের এই ভিডিওটা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে যত টেকনিক্যাল বিষয় আছে, যত গাইডলাইন বিষয় আছে সবগুলাই একটা ভিডিওতেই কভার করার। তো আশা করি তোমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের চান্সের পিছনে শুধু এই কঠিন প্রশ্ন হওয়া এটা আসলে চান্স না হওয়ার পিছনে এটাই শুধুমাত্র দায়ী না, আরও অনেকগুলো বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে ধীরে ধীরে কথাবার্তা বলবো। তো দেখো, তুমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো, লাস্ট 2 বছরেরও যদি দেখো, সবচাইতে বেশি খারাপ করে স্টুডেন্টরা হচ্ছে লিখিত অংশের মধ্যে। কারণ আমরা জানি আমাদের আসলে পড়াশোনার বেসটা হয় হচ্ছে না বুঝে টাইপের, যে আমাদের কাছে যা আছে আমরা সবগুলোকে মুখস্থ করব। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি আসবা তখন তোমার অ্যানালিটিক বা হচ্ছে কম্প্রিহেনশন টাইপের, অর্থাৎ তোমার উপলব্ধি ক্ষমতা কেমন, এইটাই পুরোপুরি তোমার লিখিত অংশটা দিয়ে যাচাই করা হবে। তো তুমি যদি এই বছরের প্রশ্নের মানটা দেখো তাইলে দেখবা তোমার লিখিত অংশের মধ্যে যে 40 মার্ক আছে এর মধ্যে ইংরেজি থেকে 30 মার্ক এবং 10 মার্ক হচ্ছে বাংলা অংশ থেকে। তার মানে ইংরেজির প্রশ্নটা কিন্তু বেশ সমৃদ্ধশালী একটা প্রশ্ন হবে, যেটা থেকে তোমাকে 30 মার্কের প্রশ্ন করতে হবে। এবং তুমি যদি প্রশ্নের প্যাটার্নগুলো দেখো তাইলে দেখবা লিটারেচার বেস, এবং তুমি আসলে কি ভাবতেছো বা তুমি আসলে একটা জিনিসকে কিভাবে অবজার্ভ করো এই টাইপের জিনিসগুলো থেকে তোমার প্রশ্নের অ্যান্সারগুলো করা লাগে। তো ওই জায়গা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু ইংরেজি অংশে খুব ভালো করতে হবে বা এটাতে নর্মালি ভালো করতে হয়। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও যদি তুমি দেখো সেমভাবেই কিন্তু করা হয়েছে, সেম ডিজাইনে। যেমন তুমি যদি দেখো জিকের অংশগুলোতে যদি যাও, লাস্ট ধরো আমি খুলনা বিশ্ববিদ্যালয় 2010 সালের পর থেকে কথা বলতেছি, ধরো 10 থেকে 18, 19, 20 পর্যন্ত তারা স্বতন্ত্রভাবে এক্সাম নিত। তো তখনকার প্রশ্নগুলো যদি তুমি দেখো জিকে অংশগুলোর মধ্যে, তাইলে দেখবা সাম্প্রতিক রিলেটেড বেশ তারা প্রশ্ন করতো, অনেক বেশি। ধরো 30টা প্রশ্ন তারা জিকে অংশ থেকে করতো, এর মধ্যে দেখবা বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে 10টার মতো তারা প্রশ্ন করে। এখন এই 10টা প্রশ্ন যদি তুমি করো তাইলে 3 ভাগের 1 ভাগ প্রশ্ন হচ্ছে রিসেন্ট জিকে বা রিসেন্ট বিষয় থেকে, এবং এগুলো সব টেকনিক্যাল বিষয়, শুধুমাত্র যে ধরো কে প্রধানমন্ত্রী হয়েছে, এই দেশের নাম কি, এমন টাইপের জিনিস না। ওকে, তুমি দেখবা এসডিজি এই টাইপের জিনিস, তারপরে ধরো এই সূচকে হচ্ছে আমাদের আসলে কি হয়েছে, তো এমন টাইপের টেকনিক্যাল প্রশ্ন যেগুলো নর্মালি স্টুডেন্টের বেগ পেতে হয় অ্যান্সার করতে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তারা করে। তার তুমি বুঝতে পারতেছো যে এই জায়গাতে এই বছরও তোমাদের সেম ট্রিকি প্রশ্নগুলো হইতে পারে। তো তুমি যদি আগের বছরের প্রশ্নটা খেয়াল করো, আমি তো এটা লাস্ট 10 বছরের কথা বললাম, দেখবা আগের বছরের প্রশ্নেও সেম টাইপের প্যাটার্ন ফলো করা হয়েছে। তোমাকে যদি আমি এই যে আমার একটা ভিডিও আছে এটাতে আমি পুরো বিষয়টাকে ক্লিয়ার করছিলাম যে কোন কোন জায়গা থেকে কত % করে তোমাদের হচ্ছে প্রশ্ন করা হয়। তো দেখো লাস্ট ইয়ারের প্রশ্নটার যদি তুমি মানবন্টনটার দিকে দেখো তাইলে দেখতে পাবা এই জায়গা থেকে সাম্প্রতিক বিষয় বলে বাংলাদেশ থেকে কতগুলো প্রশ্ন করা হয়েছে, 4টা প্রশ্ন করা হয়েছে, আন্তর্জাতিক থেকে 5টা। তার দেখো 9টা প্রশ্ন কিন্তু তোমার সাম্প্রতিক অংশ থেকে করা হয়েছে। তার লাস্ট 10 বছরে শুধু না, তুমি লাস্ট বছরের প্রশ্ন দেখলেও সেমভাবে তুমি এটা অ্যানালাইসিস করে বের করতে পারবা। তার কেউ যদি লাস্ট ইয়ারে অ্যাডমিশন টেস্ট দিতে আসতো বা যারা দিছে তারা কিন্তু এই বিষয়টাকে অ্যানালাইসিস করে আসছে, যে আমি যেহেতু 2010 থেকে 2018 সাল পর্যন্ত দেখতেছি যে এইখানে 8টা বা 10টা সাম্প্রতিক বিষয় থেকে আসতেছে, তার 2024-এ যারা অ্যাডমিশন টেস্ট দিছে তারাও কিন্তু এই জিনিসটাকেই খেয়াল করে তারা কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখে এই জিনিসটাতে নিজেকে ডেভেলপ করছে।
তার মানে এই প্যাটার্নটা যদি ঠিকঠাক থাকে লাস্ট ইয়ারে, তাইলে তোমার বছরে কেন থাকবে না? তার মানে তুমিও এই বছর এসে এইখানে কমপক্ষে 10টা, 9টা অথবা 8টা, এর বেশিও পাইতে পারো, এর বেশিও তুমি সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন পাইতে পারো। তো আমি যদি নর্মালি দেখি প্রতি বছর অ্যাডমিশন টেস্টে সবচাইতে খারাপ বেশি কোথায় করে স্টুডেন্টরা, সবচাইতে বেশি খারাপ এই জিকে অংশের মধ্যে যদি আমি দেখি সাম্প্রতিক বিষয় থেকে করে। কারণ আমরা সাম্প্রতিকের জন্য গদ বাঁধা পড়াশোনা করি। যেমন ধরো আমরা যে কোনো ক্যাপসুল কিনে পড়তেছি, বা ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া তো আমাদের আর উপায় নাই। কিন্তু একজন টিচার যখন প্রশ্ন করে, সেই টিচারের মানে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভটা কী থাকে, যে তারা কি যে কোনো একটা বই কিনবে, বা তারা কি এই সাম্প্রতিকের জন্য কোনো ক্যাপসুল পড়বে, তারা কি রিসেন্ট জিকের জন্য কোনো ধরো হাই ভোল্টেজ এগুলো কি কোনো পড়বে না। তারা কি পড়বে? তারা পড়বে নিউজ পেপার, তাই না? কারণ টিচারদের হচ্ছে ডেইলি লাইফের এটা একটা অংশ। তারা ঘুম থেকে উঠে নিউজ পেপার দেখবে। তো যে টিচার প্রশ্ন করবে সে আসলে এগুলা কারেন্ট অ্যাফেয়ার্স বা বই দেখে প্রশ্ন করবে না। ওকে, তো তার মাথায় থাকে যে কোন কোন জায়গাগুলো থেকে সে প্রশ্ন করবে, বা যেহেতু তার উপর দায়িত্বগুলো আছে, সেই সব বিষয়ে আগে থেকে মানে এগুলাকে গোছায় নিয়ে রাখে, তাই না? তো নর্মালি এই যে 8 বা 10টা প্রশ্ন হবে, সবগুলা কিন্তু নিউজ পেপার কেন্দ্রিক প্রশ্ন আসবে। মানে ধরো যে কোনো নিউজ পেপার। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া নিউজ পেপার থেকে আসলেও তো আমরা হচ্ছে মানে পারবো, আমরা হচ্ছে ক্যাপসুল বা এগুলা থেকে পারবো, তাই না? কিন্তু বিষয় হলো কি, সবই ক্যাপসুল বা এগুলা থেকে কমন আসবে, কিন্তু আমরা আসলে যখন ক্যাপসুল কিংবা সাম্প্রতিক কোনো কিছু পড়ি, তখন আসলে আমরা বুঝতে পারি না যে এই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বা এই জিনিসটা একটু কম ইম্পর্টেন্ট, যেটা আমরা নিউজ পেপার থেকে পড়লে বুঝতে পারতাম, তাই না? এখন টিচাররা কিন্তু যখন পড়ে, ওকে, তারা অ্যানালিটিক্যাল টাইপের বিভিন্ন আর্টিকেলগুলো পড়ে, এডিটোরিয়াল অংশগুলো তারা পড়ে নিউজ পেপারের। তো ওইগুলো থেকে তারা বুঝতে পারে, বা তারা অটোমেটিক্যালি তাদের আই ক্যাচিং কিছু টপিক থাকে। তো ওই টপিকগুলো আমাদের এই বয়সে বা এই অ্যাডমিশন টেস্ট টাইমে আমরা ওইগুলোকে আসলে মানে করতে পারি না, যে ওগুলোকে বুঝতে পারি না যে এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, ক্যাপসুলে সবই দেওয়া থাকবে। তারপরে ধরো রিসেন্ট জিকেতে সবই যে কোনো বইয়ে বা রিসেন্ট জিকের যেগুলো মাসিক দৈনিক এগুলো যে বিষয়গুলো তোমরা পাও, সেগুলো তো সবই দেওয়া থাকবে। বাট ইম্পর্টেন্ট কোনটা, তোমার কোনটা নিয়ে বেশি কাজ করতে হবে, এমন টাইপের জিনিস তুমি সিলেক্ট করতে পারো না। এই সিলেক্ট না করার পিছনে তুমি এই জায়গা থেকে যদি 10টা আসে, তাইলে তুমি 5টার অ্যান্সার পারো, আর 5টার অ্যান্সার পারো না। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রবলেম। তো এইগুলো তো আমি ধরে দিলাম যে ভাই এগুলো তো হচ্ছে প্রবলেম। তাহলে প্রবলেমের সলিউশন কোথায়? তো প্রবলেমের সলিউশন হইল, এখন আসলে তোমরা তো নিউজ পেপার পড়তে পারবা না, এজন্য যখন তোমরা যে কোনো ক্যাপসুল পড়বা বা যে কোনো জিনিসগুলো পড়বা, এই যে এইখান থেকে যে অ্যানালিটিক্যাল যে টপিকগুলো আমাদের বের করা আছে, ওকে, তো অ্যানালিটিক্যাল টপিকগুলো কি সাম্প্রতিক আর এই আন্তর্জাতিক মেলা দেখবা এখানে 9টা প্রশ্ন 9টা টপিক থেকে আলাদা আলাদা টপিক থেকে করা হয়েছে। ওই টপিক রিলেটেড যে জিনিসগুলো তোমাদের স্পেসিফিক আসবে, তুমি যখন ক্যাপসুল পড়ো বা যেখানেই পড়ো না কেন, যে জায়গা থেকেই পড়ো, রিসেন্ট ভিউ, রিসেন্ট জিকে, যেখান থেকেই পড়ো না কেন, কারেন্ট অ্যাফেয়ার যেখান থেকেই পড়ো না কেন, ওই জায়গাগুলোর এই 9টা বা 10টা বা এই টাইপের যে টপিকগুলো আছে সেগুলোকে তুমি ভালো ফোকাস করবা। তাহলে এই টাইপের টপিকগুলো কোথায়? দেখো এই যে আমি যদি তোমাকে দেখাই, এই যে ধরো এই 30 থেকে এর মধ্যে যদি দেখাই, দেখো এই যে খেলাধুলা একটা টপিক। হ্যাঁ, খেলাধুলা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস প্রশ্ন পাবাই, কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাই এমন যে এইখানে বিশ্ববিদ্যালয়েরা নিজেরা প্রতি বছর 3টা করে টুর্নামেন্ট আয়োজন করে, যেখানে আসলে মানে খুবই সুন্দরভাবে ফুটবল, ক্রিকেট এবং ভলিবল এই 3টা টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করা হয়। এজন্য খেলাধুলা রিলেটেড মানুষজন এইখানে খুবই বেশি। ওকে, তো এই সেন্স থেকে এইখানে তুমি প্রশ্ন পাবাই মাস্ট। তারপরে দেখো, তুমি যদি দেখো এই যে সাম্প্রতিক বিষয় থেকে আরও কোথায়, এই যে দেখো কোথায়, এই যে উপরে, হ্যাঁ, উপরের দিকে যদি তুমি যাও, এটা একটা গেল। তারপরে এই যে জুলাই বিপ্লব, মানে এই যে সাম্প্রতিক বিপ্লব, তারপরে আন্তর্জাতিক স্বীকৃতি, এই টাইপের জিনিস তুমি পড়লা। ওকে, তারপরে যদি তুমি যাও আরও উপরের দিকে যদি যাও, এই দিকে পাবা যেমন দেখো এই যে পুরস্কার সম্পন্ননা, তারপরে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড, হ্যাঁ, তারপরে এই যে দিবস প্রতিপাদ্য, তারপরে বিভিন্ন ধরনের সম্মেলন, হ্যাঁ, তারপরে জলবায়ু, এই টাইপের জিনিসগুলো নিয়ে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটে। তারপরে দেখো এইগুলা দেখো, এই যে আন্তর্জাতিক কনভেনশন, তারপরে হচ্ছে আন্তর্জাতিক এই যে এগুলো দেখো পুরস্কার, সম্মাননা, তো এই টাইপের যে জিনিসগুলো আছে। তারপরে এই দেখো টেকসই লক্ষ্যমাত্রা, SDG, তো এই রিলেটেড যে টপিকগুলো আছে এইগুলাকে তুমি খুব ভালো করে পড়বা। ওকে, তো ওই জায়গা থেকে তুমি হচ্ছে ভালো করতে পারবা। এখন কেন আমি এইগুলাকে ফোকাস করে পড়তে বলতেছি, তুমি যখন এইগুলাকে ফোকাস করবা তখন লাভটা হবে
যে সবাই নর্মালি ধরো এই সাম্প্রতিকের 10টার মধ্যে 5টা পারবে, বাট এইখান থেকে 3 বা 4 যে বেশি পারবে সে কিন্তু হচ্ছে মানে মোটামুটি এই মার্কটাই তোমাকে চান্স দিবে, অনেকের থেকে আগে আনবে। তো এই বিষয়গুলোকে কিন্তু টেকনিক্যালি তোমার ভাবতে হবে, তাই না? সো এই জন্য আমি বললাম যে প্রশ্ন কঠিন কিংবা সহজ এটাই শুধুমাত্র যে চান্সের উপর ইফেক্ট করবে বিষয়টা এমন না। তোমার চান্স পাইতে হইলে তোমাকে হচ্ছে এই টাইপের বিষয়গুলো এইভাবে অবজার্ভ করার ট্রাই করতে হবে, তাইলে তুমি এইখানে এসে ভালো করতে পারবা। ওকে, এইটা গেল হচ্ছে জিকে অংশের জন্য। এখন আমি যদি লিখিত এবং এমসিকিউ এর জন্য একদম ইংরেজি অংশটাতে আসি, তুমি দেখবা ইংরেজি অংশ হচ্ছে তোমার সবচাইতে বেস্ট একটা অংশ, বা সবচাইতে মানে কি বলা হয় এটাকে, মানে তোমার পুরো চান্সটাই নির্ভর করবে এই ইংরেজির উপরে। কারণ তুমি যদি খেয়াল করো এমসিকিউ অংশ থেকে তোমার 25 মার্কস, তাই না? আর তুমি যদি আসো রিটেন অংশ থেকে, রিটেন পার্ট থেকে তোমার এইখানে 30 মার্কস, তার মানে টোটাল তুমি যদি খেয়াল করো এইখানে 55 মার্কস, তাই না? এখন এই 55 মার্কস তুমি যদি মানে দেখো টোটাল মার্কের 55%, তার মানে শুধু ইংরেজিটাই তোমার টেস্ট করা হবে তোমার চান্সের ক্ষেত্রে। তার মানে ইংরেজিকেও তোমার সেমভাবে খুব ভালো করে পড়তে হবে। এখন ইংরেজির ক্ষেত্রে কিভাবে কি করবা? তো ইংরেজির জন্য আমি অলরেডি এই ভিডিওর শেষে, তোমরা যারা ইউটিউব থেকে দেখবা তাদের হচ্ছে এই ভিডিওর শেষে বা আমার ইউটিউবে আপলোড করা লাস্ট ভিডিওটা অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে, ওইটা তোমরা যদি দেখো ওইখানে আমি টোটাল 51টা বা 50+ টপিকের কথা তোমাদের বলে দিছি, যেগুলো রিটেন এবং এমসিকিউ থেকে ওর বাইরে তোমরা প্রশ্ন আসবে না। সো ওই জায়গা থেকে যে ইংরেজির টপিকগুলো আছে সেগুলোকে তোমরা খুব ভালো করে পড়বা। তো সেই টপিকগুলোকেও যদি আমি তোমাদেরকে এইখানে একটু দেখাই মানে কিভাবে ভাগ করা আছে, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, দেখো প্রশ্নের প্যাটার্নটা দেখো, এই যে ইংরেজি টেক্সট বুক থেকে একটা মাত্র প্রশ্ন করা হয়েছে। তারপরে দেখো এইখানে ইংরেজি গ্রামার, ইংরেজি ভোকাবুলারি এবং ইংরেজি লিটারেচার, এই জায়গা থেকে এমসিকিউ এর প্রশ্নগুলো করা হয়েছে। তার মানে কি, দেখো ইংরেজি গ্রামার বলতে এটা এইচএসসি এর টপিকগুলা। তারপরে দেখো ভোকাবুলারি বলতে মানে বেশ বড় একটা অংশ তোমাদের ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম থাকে, ইডিয়াম ফ্রেজেস থাকে, প্রিপজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা থাকে, এটা এবার নানান জিনিস, স্পেলিং থাকে। তো এই সবগুলা টপিক কিন্তু তোমার খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে কি দেখো ইংলিশ লিটারেচার থেকে বেশ ভালো একটা প্রশ্ন, এটা তো মানে আগের প্রশ্নের মার্কটা কম বেশি ছিল, তারপরে এই প্যাটার্নটা ছিল। তো এই বছর যদি তুমি দেখো, এই বছর যেহেতু তোমার এমসিকিউ অংশ থেকে মনে হয় 25 করা হয়েছে, আগের বছরে 20 মার্কস ছিল। তো এই বছরে যদি 25 আসে তাইলে দেখবা এখান থেকে গ্রামার থেকে তোমাদের আরও এখানে 2-3টা অ্যাড হবে, এটা থেকে আরও 2-3টা অ্যাড হবে, এটাতে একটা বা 2টা অ্যাড হবে। সো এইভাবে কিন্তু 25 মার্কস আসবে। তার মানে এই 3টা অংশ খুব ভালো করে পড়তে হবে। ইংরেজি ফার্স্ট পার্ট বই যদি তোমরা পড়তে চাও, আমি সাজেস্ট করব নতুন যে বইটা আছে, অর্থাৎ এই বছরে তোমাদের জন্য না, তার আপগ্রেডেড, অর্থাৎ যারা এই বছর এইচএসসি দিবে তারা যে বইটা পড়বে ওইটাকে তোমরা পড়তে পারো, যদি কেউ চাও। আর যদি না চাও, নো প্রবলেম। এটা গেল এমসিকিউ অংশের জন্য। এখন রিটার্ন অংশে যদি তুমি যাও, রিটার্ন অংশের যদি আমি তোমাদের প্রশ্নগুলো একদম লাস্টের দিকে দেখাই, এইখানে প্রশ্নগুলো আছে। হ্যাঁ, তুমি যদি একটু খেয়াল করো, রিটার্ন অংশ নিয়ে আমি তোমাদের বিস্তারিত বলে দিছি, তারপরেও দেখে আসে কিনা, এইখানে প্রশ্নগুলো নাই। তো যাই হোক, রিটার্ন অংশের আমি যদি দেখি একটু এটা খুঁজে দেখি তোমাদের যে টপিকগুলা অ্যানালাইসিস করা হয়েছিল, এই যে রিটার্ন অংশ। হ্যাঁ, তুমি যদি রিটার্ন অংশ দেখো, এইখান থেকে রিটার্ন অংশের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এই যে এই কয়েকটা অংশ থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হয়। কি কি দেখো, লিটারেচার থেকে লিটারেরি টার্ম, তারপরে ফিগার অফ স্পিচ, ভয়েস সেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ক্লোজ অ্যান্ড ফ্রেজ, তারপরে হচ্ছে ইরোর কারেকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন একটা, আর হচ্ছে মেমোরাইজিং পার্ট। তার মানে তুমি যদি একটু খেয়াল করো, লিটারেচার প্লাস তোমার হচ্ছে এইচএসসি এর টপিক, এবং এইখান থেকে তোমাদের রাইটিং পার্টের মধ্যে ধরো তোমাদের একটু প্যারাগ্রাফ রাইটিং আসে, যেটা দিয়ে তোমার ইনস্ট্যান্ট কি তুমি জানো, হ্যাঁ, সেই জিনিসটা তোমার এইখানে, বা তোমার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি কেমন, ইংরেজিতে তুমি কতটা দক্ষ, কত ভালো ওয়ার্ড মিনিং জানো, এই জিনিসগুলো তোমার এইখানে টেস্ট করা হয়। তার মানে ইংরেজি গ্রামারের জন্য, মানে ইংরেজির লিখিত অংশের জন্য এই টাইপের জিনিসগুলা তোমার জন্য পড়তে হবে বা এগুলাকে আগাইতে হবে। সেমভাবে বাংলার জন্য দেখো, বাংলা ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন সবচাইতে বেশি। তারপরে 10 মার্কের জন্য বাংলা ব্যাকরণ এবং বাংলার মুখস্থ অংশ, এর পড়ার বিকল্প কোনো কিছু নাই।
ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো কিন্তু তোমার প্রশ্নের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট করবে। ওকে, তো বাংলার যে 10 মার্কের ধরো এমসিকিউ অংশ আছে, এইটার কথা যদি আমি বলি, এটা অত বেশি তোমার চাপ নেওয়ার কিছু নেই, কারণ এইগুলো সবাই পারবা। কারণ প্রশ্নটা প্রথমেই যখন করা হবে তখন তোমার প্রশ্নগুলোকে একটু সহজ দেওয়া হবে, প্রথমে এই 10টা প্রশ্ন তোমার থাকবে। ওকে, তারপরে ধীরে ধীরে দেখবা কঠিন প্রশ্ন আসবে। আর বাংলা প্রশ্ন সবাই মোটামুটি পারো, আর যারা পারো না তারা হচ্ছে বাংলা ব্যাকরণের কারণে পারো না। এখন বাংলা ব্যাকরণে যদি তুমি না পারো, তাহলে আমার অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে যাবা, যাওয়ার পরে দেখবা 17 ঘন্টায় আমি একটা তোমাদের ক্লাস দিয়ে দিছি। এটা খুবই ফেমাস একটা ইউটিউবের মধ্যে ক্লাস। হ্যাঁ, তো এক ক্লাসের মধ্যেই তোমার সব কিছু শেষ হয়ে যাবে। তুমি এসে অ্যাডমিশন ড্রিল সার্চ করবা, করার পরে এই যে আমাদের অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে আসবা, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেওয়ার পরে এই যে এইখানে ভিডিও অপশনে এসে তুমি পপুলারে যদি ক্লিক দাও, দেখবা এইখানে আমাদের 3,46,000, হ্যাঁ, প্রায় 3.5 লাখের মতো স্টুডেন্ট লাস্টে 1 বছরে আমার এই ক্লাসটা দেখছে। এটা ব্যাকরণ 17 ঘন্টা 49 মিনিটে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। ওকে, তো তুমি এই ক্লাসটা দেখলে তাহলে বাংলাদেশের যেখানেই তুমি পরীক্ষা দাও না কেন, ব্যাকরণে তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে, তারপরে কেউ যদি চাও নতুন ব্যাকরণ বইটা, এটা যদি শেষ করতে চাও, এটা মাত্র 6 ঘন্টায় তুমি দেখো এখানে 1.5 লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে। তো তুমি এটা যদি দেখো তাইলে এইখান থেকেও তোমার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর ইংরেজি লিটারেচার নিয়ে যাদের ভয় আছে তারা এসে এই যে এইখানে দেখবা আমার লিটারেচারেরও একটা ক্লাস দেওয়া আছে, ওয়ান শট। কোথায় গেল? এই যে উপরের দিকে থাকতে পারে, এই যে ছিল, কোথায় দাঁড়াও। তো ওই ভিডিওটাকে তোমরা যদি দেখো তাইলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তোমার আর কোনো প্রবলেমই থাকবে না। এইখানে এই যে এটা দেখো, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা দেখো 48,000 স্টুডেন্ট দেখে ফেলছে এটা 7 মাসে, 3 ঘন্টায় লিটারেচার শেষ। আমি যে টপিকগুলো দেখাইছি সবগুলা টপিকের সব কিছু জিনিস এইখানে আছে। ওকে, তো এই ক্লাসগুলো দেখলে আমার মনে হয় না তোমার আর কোনো প্রবলেম থাকবে, যে জায়গাগুলো থেকে খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন করে। ওকে, তো এগুলো গেল হচ্ছে মানে প্রশ্ন বা হ্যান ত্যান এই টাইপের যে বিষয়গুলো আছে নর্মালি তোমার চান্স পাওয়ার জন্য যেগুলো লাগবে। এছাড়াও আরও কিছু ফ্যাক্ট আছে, সেটা হলো কি, খুলনা বিশ্ববিদ্যালয়ে অল্প ভুলগুলো কম করতে হবে। হ্যাঁ, কারণ এইখানে যদি তুমি খেয়াল করো আসন সংখ্যা মনে করো খুবই কম। হ্যাঁ, কম না, শুধু খুবই কম। কেন খুব কম? তুমি যদি খেয়াল করো আইনে আমাদের কতগুলা সিট আছে এই বছর, মনে হয় 38টা সিট, যেটা হইলো তোমাদের 2টা কোটা ছাড়া। হ্যাঁ, একটা মুক্তিযোদ্ধা কোটা আর একটা মনে হয় উপজাতি অথবা প্রতিবন্ধী কোটা আছে। তো এই 38টা সিট মানে যারা পরীক্ষা দিবে, তো নর্মালি খুলনা বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যেটা হইলো তোমার ধরো সাহিত্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হয় নাই। ওকে, তো এইখানে এসে তুমি ওই লেভেলের ফিল্ডটা পাবা। ঠিক আছে, অন্য বিশ্ববিদ্যালয়ে যে পাওয়া না তা না, কিন্তু ওই যে ঢাবি রাবি চবি যাবি এগুলোর একটা আলাদা ফিল আছে। হ্যাঁ, তো সেই টাইপের ফিলগুলা এইখানে তুমি পাবা, মানে তুমি মানে স্যাটিসফাইড হবা আর কি বিশ্ববিদ্যালয় লাইফের বিভিন্ন প্রাসঙ্গিকতা বিষয় নিয়ে। যদিও কিছু বিষয় তোমার ভালো লাগবে না, তারপরেও বিশ্ববিদ্যালয় লাইফকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে বা একটা লিড করার জন্য স্ট্যান্ডার্ড লাইফে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়কে বেশ ভালো একটা অপশন হিসাবে রাখতে পারো। যারা খুলনার আশেপাশে আসো বা খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু জানো, তারা কিন্তু জানো খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টটা কেমন। হ্যাঁ, এটা মানে ছোট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যে একটা হইলেই হইলো, একটা কানেকশনের অভাব, তো এই টাইপের ব্যাপারগুলো এখানে ঘটে না। ঠিক আছে, তো তোমরা আসলে এইখানের এনভায়রনমেন্টটা বুঝতে পারবা, তো একটা ভালো চয়েস হইতে পারে। ওকে, আর এইখানে তোমরা যারা আর্টস থেকে পড়বা তোমাদের একটু চাপ বেশি থাকবে ক্লাসের, একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এইখানে আসলে ক্লাস না করে ফাঁকি দিবা, তো এই সুযোগগুলো থাকবে না। তারপরেও বেশ ভালো একটা তোমার আর কি অপশন হইতে পারে। তো এইটা গেল হচ্ছে এখানকার বিষয় বা এই বিষয়গুলা। ঠিক আছে, তো মোটামুটি এই কথাগুলাই বলার আমার ছিল, আর আরও অনেক কথা বলার আছে, কিন্তু এই ভিডিওর জন্য এতটুকুই। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, তাইলেই তোমার চান্স হবে। এখন যারা যারা চাও, কি চাও, যে আমাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিবা, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনে যারা পড়ে তারাই শুধুমাত্র তোমাদের ক্লাস নেবে। তো তার জন্য আমাদের এই কোর্সটাতে তুমি ভর্তি হইতে পারো, খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত কোর্স। ওকে,
লিখিত কোর্সে এখানে কি থাকবে, এই যে আমি তোমাদেরকে যে টপিকগুলো অ্যানালাইসিস করে বের করে করে দেখাইছি না, যে যেগুলো থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, বা যেগুলো থেকে বারবার প্রশ্ন আসবে, সেই টপিকগুলোকে আমরা পড়াবো। যেমন ধরো এই যে লেকচার 2, 3 এইরকম করে দেখো সমাস। প্রথমে আমরা তোমাদের 10টা লেকচারে মানে 9টা লেকচারে তোমাদের আমরা বাংলা অংশগুলো কভার করব। তারপরে 10 নম্বর লেকচার থেকে 21 নম্বর লেকচার পর্যন্ত এখানে প্রায় 12টা লেকচারে ইংরেজি আমরা তোমাদের কভার করব। এই টপিকগুলো সবগুলো আমরা তোমাদেরকে পড়াবো। তো এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, পুরো ডিটেলসটা আছে। অথবা তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের আমাদের পেজে ইনবক্স করো, তাইলে আমরা তোমাদেরকে ভর্তির পুরো ডিটেলসটা দিয়ে দিব। তো এটার ক্লাস শুরু হবে হচ্ছে 21 নভেম্বর থেকে। আর তোমরা যদি চাও এই নাম্বারে আমাকে নক দিতে পারো 01863 63 54 60 29। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমি তাইলে তোমাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বলতে তোমাদের আর্টসের ইউনিট, ওকে। তো অনেকেই বিভাগ পরিবর্তন বা করতে চাও, তারাও এইখানে পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো তোমরা যারা যারা চাও সি ইউনিটের বা আর্টসের বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা, আমাদের যে ক্লাস আছে বা ক্লাসের কোয়ালিটি আছে, তোমাদের রিকোয়েস্ট থাকবে আমার যে তোমরা আসলে আগে আমাদের ক্লাসগুলো দেখো, তাইলে তুমি বুঝতে পারবা যে আমরা আসলে তোমাকে বুঝাইতে পারি কিনা, বা আমাদের যে ক্লাসগুলো আছে তুমি একটু দেখলে বুঝতে পারবা আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন। তো এগুলো যদি ভালো লাগে, আস্থা রেখে অ্যাডমিট হইতে পারো, আশা করি তুমি নিরাশ হবা না, ঠিক আছে। তো যাচাই বাছাই করে তারপরে তুমি আমাকে এই নাম্বারে নক দিবা যদি ভর্তি হইতে চাও। আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। এবং আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে 1020 টাকা, ওকে। এবং আমরা লিমিটেড কিছু স্টুডেন্ট নিব, আমাদের 200 স্টুডেন্ট টার্গেট আছে, এর বাইরে আমরা একজনকেও নিব না। তো তোমরা যদি চাও আমাকে এই নাম্বারে নক দিতে পারো, আমি তোমাকে পুরো ভর্তির ডিটেলসটা দিয়ে দিব। এটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দিবা, তাইলেই হবে। তো এইটাই। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। আর আমাদের চ্যানেলে নতুন হইলে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফেসবুক থেকে দেখলেও ফলো করে দিতে পারো। আর যত কোয়েরিজ আছে, কোশ্চেন্স আছে, তোমরা আমাকে এই ভিডিওর নিচে করতে পারো, আমি রিপ্লাই করার ট্রাই করব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।